গল্প শুরু হয় আর আমরা দেখি ম্যাক্স। ম্যাক্স 3 দিন 3 রাত ধরে একটা ধারালো পাথরের উপর অজ্ঞান অবস্থায় পড়েছিল। চোখ খোলার সাথে সাথেই সে চারপাশে তাকিয়ে থেমে গেল। অনেক দূরে সমুদ্রে তার সহকর্মী নাবিকরা যেন শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু যখন সে কাছে এলো তখন তার আত্মা কেঁপে উঠল। তারা সবাই অনেক আগেই মারা গেছে। ঠিক সেই মুহূর্তে ম্যাক্স বুঝতে পারল যে এই ভয়াবহ দুর্ঘটনায় সেই একমাত্র জীবিত রয়েছে। তার মন ভারী ছিল, কিন্তু সে এখনও সাহস সঞ্চয় করেছিল। সমস্ত মৃতদেহ তীরে সমাহিত করা হয়েছিল। ইতিমধ্যে চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল এবং বন জায়গাটির নীরবতা এবং অজানা বিপদ তাকে প্রবেশ করতে বাধা দেয়। তারা হাল ছাড়ছিল না। সে কাছেই একটা বড় গাছে উঠে গেল। সে ভয়ে ভয়ে সারা রাত সেখানেই বসে রইল। আমার মনে শুধু একটাই কথা ঘুরছিল, সকাল নাগাদ নিজেকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে। পরের দিন সকালে যখন সূর্য উঠবে তখন তাকে নিয়ে যাওয়া হবে। তিনি যে বড় জাহাজে ভ্রমণ করছিলেন সেটি সেখানে দেখা গেল। সে সেখানে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং খাদ্য এবং সরবরাহ সংগ্রহ। কয়েক ঘন্টা কঠোর পরিশ্রমের পর সে কোনোভাবে সক্ষম হল। আমি জাহাজে পৌঁছে গেলাম। আমি সবেমাত্র কেবিনে নেমেছি। হঠাৎ সে একটি ঘর থেকে একটি কুকুরের মৃদু চিৎকার শুনতে পেল। সে আতঙ্কিত হয়ে তার কুঠার ধরে দরজা ভেঙে ফেলল এবং দরজা খোলার সাথে সাথে তার প্রিয় কুকুর সিম্বা জীবিত অবস্থায় দাঁড়িয়ে রইল। তার চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তারপর অন্য ঘরে সে কিছু খাবার, কিছু সরঞ্জাম এবং প্রচুর বন্দুক দেখতে পেল। জাহাজ ডুবে যাওয়ার আগে সে দ্রুত তার যা কিছু সম্ভব তা ডেকে নিয়ে এলো। তারপর সে কাঠের তক্তা কেটে একটি শক্ত ভেলা তৈরি করল। সে সিম্বাকে নিচে নামিয়ে দিল এবং দড়ি দিয়ে সবকিছু শক্ত করে বেঁধে দিল। তাকে একই দড়ি দিয়ে তার প্যান্টের কোমরবন্ধনও বাঁধতে হয়েছিল। তার একমাত্র চিন্তা ছিল তার এবং সিম্বার জীবন বাঁচানো। ভেলাটি সরবরাহে ভারী ছিল, কিন্তু প্রবল ঢেউ তার কাজ সহজ করে দিয়েছিল। সে খুব বেশি চেষ্টা না করেই সবকিছু তীরে নিয়ে এলো। কিন্তু যখন সে খাবারের গুনতি গুনতে লাগল তখন তার হৃদয় ডুবে গেল। একবেলার খাবারের জন্য যথেষ্ট পরিমাণ অবশিষ্ট ছিল। এর অর্থ হল তাকে এবং সিম্বাকে খুব সাবধানে খেতে হবে এবং দ্রুত বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে। যখন সে তার শক্তি ফিরে পেল তখন ম্যাক্স তার রাইফেলটি নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল। সে আশা করেছিল একটি পথ, একটি চিহ্ন, বাড়ি ফেরার পথ খুঁজে পাবে। সে একটি উঁচু জলপ্রপাত পেরিয়ে গেল, তারপর একটি বিশাল নির্জন সমভূমি এবং তারপর ধীরে ধীরে সে দ্বীপের অন্য প্রান্তে পৌঁছে গেল। যখন সে অন্য প্রান্তে পৌঁছালো তখন সে একেবারে হতবাক হয়ে গেল। যতদূর চোখ যায় সেখানে কোনো জমি ছিল না, কোনো মানুষ ছিল না, জীবনের কোনো চিহ্ন ছিল না। তাছাড়া এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে জাহাজ কখনো যাতায়াত করত না, অর্থাৎ উদ্ধারের আশা প্রায় শূন্য ছিল। তাই ম্যাক্স সিদ্ধান্ত নিল যে যদি কখনো সাহায্য আসে তবে সে এটি মিস করবে না। সে তার ছোট আশ্রয়স্থল সমুদ্রের কাছাকাছি সরিয়ে নিয়েছিল এবং প্রতিদিন তার দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। কিন্তু যখনই সে জল খাওয়ার জন্য তার পাত্রটি তুলল তখনই তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। দূরে একটা বিরাট জাহাজ ভেসে বেড়াচ্ছিল। সে কোনো চিন্তা না করেই দৌড়ে গেল। সে আগে থেকে প্রস্তুত করা মশালটি তুলে নিল এবং প্রায় ১০০ মিটার দূরে তার তৈরি বিশাল আগুনের দিকে তার সমস্ত শক্তি দিয়ে ছুটে গেল। কিন্তু আগুনের তীব্রতা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে সময় লেগেছিল। আগুনের শিখা ছোট ছিল এবং দূর থেকে খুব একটা দেখা যাচ্ছিল না। জাহাজটি সরে যাওয়ার সাথে সাথে ম্যাক্সের উদ্বেগ এবং আতঙ্ক আরও বেড়ে গেল। সে কোনোভাবে জাহাজের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। সে তার রাইফেল তুলে সমুদ্রে কয়েকটি গুলি চালাল, কিন্তু বিশাল সমুদ্রের গর্জনে তার গুলির শব্দ মুহূর্তেই হারিয়ে গেল। জাহাজটি কোনো সাড়া না দিয়ে এগিয়ে যেতে থাকল, যেন ম্যাক্সের অস্তিত্বই নেই। এটাই ছিল তার শেষ আশা, এবং এটিও ভেঙে পড়েছিল বলে মনে হচ্ছিল। হতাশা এবং আতঙ্কে ম্যাক্স একটি পাগলাটে পদক্ষেপ নিল। সে সরাসরি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল এবং তার সমস্ত শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু করল। বারবার হাত নাড়িয়ে ভেসে থাকার চেষ্টা করল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে বুঝতে পারল যে সে তার জায়গা হারিয়ে ফেলেছে। সে নড়তেও পারছিল না। তীব্র ঢেউ তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। ধীরে ধীরে জাহাজটি তার চোখের সামনে সংকুচিত হয়ে পড়ল, এক টুকরোতে পরিণত হল, তারপর সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল। ম্যাক্স ক্লান্ত হয়ে পড়ল। তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেল। তার মন শূন্য হয়ে গেল এবং সমস্ত আশা অদৃশ্য হয়ে গেল। সমুদ্র নিজেই তাকে তীরে ফিরিয়ে আনল। সে ভিজে, ক্লান্ত এবং ভেঙে পড়া বালির উপর পড়ে গেল। সিম্বা সেই মুহূর্তে তার কাছে দৌড়ে গেল। সে কাঁদছিল, কাঁদছিল, যেন সে সব কিছু বুঝতে পেরেছে। সিম্বার কণ্ঠস্বর শুনে ম্যাক্সের হৃদয় আরও ভেঙে গেল। সে একজন মানুষের ব্যথা সহ্য করতে পারত, কিন্তু তার কুকুরের ব্যথাই তাকে টুকরো টুকরো করে ফেলেছিল।
সেই রাতে ম্যাক্স চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। তারাগুলো জ্বলছিল, কিন্তু সে তাদের মধ্যে কোনো আশা দেখতে পেল না। সে অনেকক্ষণ ধরে ভাবল, এবং অবশেষে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল। যদি কেউ তাকে উদ্ধার করতে না আসে, তাহলে তাকে এই জায়গাটিকেই তার বাড়ি করতে হবে। পরের দিন সে নিজেকে কাজে নিয়োজিত করল। প্রথমে সে একটি নিরাপদ জায়গা খুঁজে পেল, তারপর কাঠ সংগ্রহ করল এবং ধীরে ধীরে একটি ছোট আশ্রয় তৈরি করতে শুরু করল। তার কাছে সরঞ্জাম ছিল, সে খুব কম ছিল, কিন্তু সাহস প্রচুর ছিল। কয়েকদিনের মধ্যেই সে একটি কাঠামো তৈরি করে ফেলেছিল, যা সে প্রতিদিন একটু একটু করে উন্নত করত। এই রুটিন বেশ কয়েক মাস ধরে চলতে থাকে, এবং 1 বছরের শেষে সে একটি সুন্দর বিশাল গ্রাম্য বাড়ি তৈরি করে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে এই দ্বীপটি একেবারেই খারাপ নয়। সেখানে আনারস, মিষ্টি আম, বন্য প্রাণী এবং সর্বোপরি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ ছিল। খাবার, জল, শিকার ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিম্বা তার সাথে ছিল। এখন তার জীবন একঘেয়ে রুটিনে পরিণত হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে খাবার খুঁজে বের করা, ঘর মেরামত করা বা দিনের বেলা বন থেকে কাঠ সংগ্রহ করা, এবং সন্ধ্যায় সমুদ্রের তীরে বসে আকাশে জলের প্রবাহ দেখা। মাঝে মাঝে সে ভাবত যে হয়তো কোনোদিন আবার কোনো জাহাজ চলে যাবে, কিন্তু তার জীবন আর সেই আশার ওপর নির্ভর করে না, এবং সে বুঝতেও পারেনি যে কিভাবে 2 বছর এক মুহূর্তে কেটে গেছে। সে হয়তো এই নির্জন দ্বীপে একা ছিল, কিন্তু সে সত্যিই একা ছিল না, কারণ সিম্বা তার সাথে প্রতি নিঃশ্বাসে, প্রতি পদক্ষেপে, প্রতি মুহূর্তে ছিল। সিম্বার উপস্থিতি তার জীবনের শেষ আশা। এটা ছিল উষ্ণতার মতো। সে নিজেকে নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেছিল, কখনো কাঠের টুকরোয় নিজের অভিজ্ঞতাগুলো খোদাই করে, কখনো পুরনো ডায়েরিতে লিখে, কখনো নরম বাঁশি বাজিয়ে। যখনই বাঁশির শব্দ বাতাসে ভেসে বেড়াত, সিম্বা তার লেজ নাড়াতে নাড়াতে হালকাভাবে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াত, যেন সেও এই নির্জন পৃথিবীতে তার নিজের ছোট্ট সুখ খুঁজছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, একাকিত্ব থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে ম্যাক্সের দিনগুলো একঘেয়ে এবং নিস্তেজ লাগতে শুরু করে। প্রতিদিন সকালে একই তীরে, একই গাছ, একই বন, এবং রাতে যখন সবকিছু শান্ত হয়ে যেত, তখন তার হৃদয়ের শূন্য স্থানটি সবচেয়ে জোরে কাঁদত। কখনো কখনো সে তার বাড়ির এক কোণে বসে তার স্ত্রীর কথা মনে করে কাঁদত। তার হাসি, তার ভদ্রতা, তার সাহচর্য, সবকিছু এখন কেবল স্মৃতি। একদিন যখন ম্যাক্স এবং সিম্বা সমুদ্র সৈকতে অবসর সময়ে হাঁটছিল, তখন সে হঠাৎ বালিতে একটি গভীর চিহ্ন লক্ষ্য করল। প্রথমে সে ভেবেছিল এটি তার নিজের পায়ের ছাপ হতে পারে, কিন্তু যখন সে নিচু হয়ে এর আকার দেখল, তখন তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। চিহ্নটি মানুষের ছিল, কিন্তু এত বড় যে এটি একটি দৈত্যের মতো মনে হচ্ছিল। তার হৃদয়ে একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল, যেন কোনো হিংস্র যোদ্ধা বা দানব ঢুকে পড়েছে। সে তৎক্ষণাৎ তার রাইফেলটি ধরে ফেলল। তার চলাফেরা ধীরে ধীরে অত্যন্ত সতর্ক হয়ে উঠল। প্রতিটি ঝোপ, প্রতিটি গাছের প্রতিটি কোলাহল, প্রতিটি ফিসফিসানি তার দৃষ্টির আড়ালে। সিম্বাও অদ্ভুতভাবে সতর্ক হয়ে উঠল। সে মৃদু গর্জন করছিল, যেন কোনো অদৃশ্য হুমকি অনুভব করছে। বনের আরও একটু এগিয়ে ম্যাক্সের দৃষ্টি চমকে উঠল। সেখানে বেশ কয়েকটি ক্যানো দাঁড়িয়েছিল, সুন্দরভাবে শক্ত কাঠ দিয়ে খোদাই করা, যেন কেউ তাদের তীরে বেঁধে রেখেছে। কাছাকাছি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, কথা বলার মতো নয়, গান গাওয়ার মতো নয়, বরং এমন কিছু যা সে জীবনে প্রথমবারের মতো শুনেছিল। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল কেউ দ্বীপে আছে, এবং তারা মোটেও সাধারণ মানুষ নয়। তার হৃদয় ধরফর করছিল। তাই বন্ধুরা, যদি তোমরা এই গল্পটি পছন্দ করো, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো। তবুও ম্যাক্স শব্দগুলি অনুসরণ করে একটি ঘন গাছের আড়ালে লুকিয়ে রইল এবং বাইলে উঁকি দিল। তার সামনে দৃশ্যটি দেখার সাথে সাথে তার শরীরের সমস্ত রক্ত বাষ্পীভূত হয়ে গেল। উপজাতিদের একটি বিশাল দল, ভয়ঙ্কর বলিদান চলছিল, ঢোলগুলি দ্রুত বাজছিল। এক যুবক যাকে বাঁধা ছিল, কোনোভাবে তার দড়ি ভেঙে পালিয়ে যেতে সক্ষম হল। একটি মাত্র গুলি কেবল বিপদের দরজা খুলে দেয়নি, বরং একটি জীবনও বাঁচায়। কিছু দূরে যুবকটি সরাসরি ম্যাক্সের দিকে ছুটে গেল। দুজনেই এক মুহূর্তের জন্য থেমে গেল। বাতাস এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে কি ঘটতে চলেছে তা বোঝা কঠিন ছিল। ধীরে ধীরে উপজাতি কোনো রাগ ছাড়াই ম্যাক্সের কাছে এগিয়ে গেল। সে তার অস্ত্র নামিয়ে দিল। তারপর হাঁটু গেড়ে বসে ম্যাক্সের পা তার কাঁধে রাখল, যেন নীরবে বলছে, তুমি আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু পরের মুহূর্তে পরিবেশ সম্পূর্ণরূপে বদলে গেল।
উপজাতি হঠাৎ ম্যাক্সের বন্দুকটি ধরে ফেলল। ম্যাক্সের হৃদয় কেঁপে উঠল। সে ভয় পেল যে এই ভুল বোঝাবুঝি তাদের উভয়ের জীবনকেই নষ্ট করে দিতে পারে। কিন্তু সে দ্রুত বুঝতে পারল যে এই লোকটি বন্দুক ব্যবহার করতে জানে না। সে এটিকে শুকনো কাঠের টুকরোর মতো ধরেছিল। যদি ভুলবশত ট্রিগারটি টেনে ফেলা হয় তাহলে যে কেউ গুলি করতে পারে। ম্যাক্স তৎক্ষণাৎ উভয় হাত তুলে বলল, শান্ত থাকো। তার মুখে স্পষ্ট লেখা ছিল, আমি শত্রু নই, আমি শুধু বন্ধু হতে চাই। কিন্তু ভাষা সমস্যাটি দুজনের মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। উপজাতিরা ম্যাক্সের প্রতিটি পদক্ষেপ সন্দেহের চোখে দেখছিল। তার মুখে ভয়, বিভ্রান্তি এবং সন্দেহের ছাপ ফুটে উঠল। রাগের পরিবর্তে ম্যাক্স মানবিকতা বেছে নিল। সে ধীরে ধীরে তার ব্যাগটি খুলে কিছু ফল এবং শুকনো খাবার বের করল। তারপর পিছনে সরে গিয়ে সে খাবারটি একটি পাথরের উপর রাখল এবং ইশারা করল, এটি তোমার খাওয়ার জন্য। উপজাতিরা প্রথমে ম্যাক্সের দিকে, তারপর খাবারের দিকে, তারপর আবার ম্যাক্সের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পরে সে বুঝতে পারল যে এটি কোনো হুমকি নয়, বরং সাহায্য। সে ধীরে ধীরে খাবারের দিকে এগিয়ে গেল। কিন্তু তারপর গভীর বনে পাতার খসখসে শব্দ শুরু হলো এবং ঝোপ ছিঁড়ে 3টি বিপজ্জনক শত্রু আবির্ভূত হল। তাদের মুখ প্রকাশ করছিল যে তারা তাদের দুজনকেই বাঁচতে দেবে না। ম্যাক্স 1 সেকেন্ডও নষ্ট করল না। সে দ্রুত তার রাইফেলটি পিছনে ছিঁড়ে ফেলল এবং গুলি চালাল। প্রথম শত্রু ঘটনাস্থলেই পড়ে গেল। এবং তারপর এমন কিছু ঘটল যা ম্যাক্স কল্পনাও করতে পারেনি। উপজাতি লোকটি, যে বন্দুক ধরতেও শেখেনি, বিদ্যুতের মতো এগিয়ে গেল। সে তার অস্ত্রটি ঘুরিয়ে 1 মুহূর্তের মধ্যে একজন শত্রুকে মাটিতে পুঁতে ফেলল। এখন ম্যাক্স একা ছিল না, তার একজন নতুন সঙ্গী ছিল। একজন সঙ্গী যাকে সে বুঝতে পারছিল না, কিন্তু একজন যে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। শত্রুদের পরাজিত করার পর ম্যাক্স ভেবেছিল সবকিছু শান্ত হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তে সে যা দেখল তা তাকে একেবারে নাড়া দিয়ে উঠল। যে উপজাতি লোকের সাথে ম্যাক্স কয়েক মুহূর্ত আগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিল, সে হঠাৎ তার নিজের মৃত সহকর্মীর মৃতদেহের উপর ঝুঁকে পড়ে তাকে খেতে শুরু করল। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে ম্যাক্সের রক্ত ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তার গলা দিয়ে একটা খানের শব্দ বেরিয়ে এলো এবং তা শুনে উপজাতি লোকটি আতঙ্কিত হয়ে পালিয়ে গেল। তখনই ম্যাক্স বুঝতে পারল যে এই লোকটি কেবল একজন উপজাতি নয়, বরং একজন নরখাদক। ভয় এখন তার শিরায় ভেসে বেড়াচ্ছে। সে তৎক্ষণাৎ তার আস্তানায় ফিরে গেল এবং কয়েকদিন ধরে কেবল একটি কাজই করল, নিরাপত্তা। সে তার বাড়ির চারপাশে ধারালো লাঠির ব্যারিকেড তৈরি করল, গর্ত এবং দড়ি দিয়ে ফাঁদ তৈরি করল এবং প্রতিটি রাইফেল লোড করল। সে সারা রাত জেগে রইল, আক্রমণ ঠেকাতে আগুন জ্বালিয়ে দিল। কিন্তু আশ্চর্যজনকভাবে 6 মাস ধরে কোনো শত্রু ফিরে এলো না। যত নীরবতা বাড়ল, ম্যাক্স ততই অস্থির হয়ে উঠল। অবশেষে সে ভাবল, যদি বিপদ আমার কাছে না আসে তাহলে হয়তো আমাকে সেখানে যেতে হবে। সে তার রাইফেল এবং সিম্বা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল, প্রতিটি পদক্ষেপ সাবধানে বিবেচনা করে। কিন্তু হঠাৎ তার নিচে মাটি ধসে পড়ল এবং সে দড়িতে আটকে গাছ থেকে উল্টো ঝুলে পড়ল। রাইফেলটি পড়ে গিয়েছিল এবং তার শরীর কিছুতেই নড়াচড়া করতে পারছিল না। সিম্বা আতঙ্কে ঘেউ ঘেউ করে উঠল। সে কয়েক মুহূর্ত সেখানেই রইল, তারপর বনের দিকে দৌড়ে গেল, সম্ভবত সাহায্যের জন্য অথবা পালানোর জন্য। কিছুক্ষণ পরে একই উপজাতি ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার তার চোখে কোনো শত্রুতা ছিল না, কেবল এক অদ্ভুত কৌতূহল। সে ধীরে ধীরে ম্যাক্সের পড়ে থাকা রাইফেলটি তুলে নিল এবং এটির দিকে এমনভাবে তাকালো যেন এটি অন্য জগতের কিছু। এদিকে ম্যাক্স উল্টে পড়ে রইল, তার মন কেবল একটি প্রশ্নে ভরা, এই মুহূর্তটি আমাকে বাঁচাবে অথবা ধ্বংস করবে। উপজাতি লোকটি মাটিতে বসে পড়ল এবং রাইফেলের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল, যেন এই শক্তিশালী বস্তুর অর্থ বোঝার চেষ্টা করছে। ম্যাক্স সুযোগটা কাজে লাগিয়ে দাঁতে দাঁত চেপে কোমরে কামড় দিল, দড়ি থেকে নিজেকে মুক্ত করে সাবধান করে দিল। গুলি ছোঁড়া হল। গুলিটি কাছের একটি গাছ থেকে বিদ্ধ হয়ে গেল এবং ম্যাক্স দৌড়ে গিয়ে তার রাইফেলটি তুলে নিল। উপজাতি লোকটি ভয় পেয়ে গেল, কিন্তু তার চোখও বিস্ময়ে ভরে উঠল, যেন সে প্রথমবারের মতো বুঝতে পারছে যে এই অস্ত্রটি কতটা বিপজ্জনক। ম্যাক্স তাকে এটা বুঝতে দিতে চাইল। রাইফেল কেবল একটি হাতিয়ার নয়, এটি মৃত্যুর হাতিয়ার। তাই ম্যাক্স গাছের দিকে সরাসরি গুলি ছুঁড়ে মারল, যার ফলে গাছের ছাল উড়ে গিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ল। উপজাতীয় ব্যক্তিটি হতবাক হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে মাটি থেকে কাঠের একটি টুকরো তুলে বাতাসে উড়িয়ে দিল এবং দ্রুত কাছের একটি গাছের ধারালো বিন্দুতে ছুঁড়ে মারল। তার লক্ষ্য এতটাই সুনির্দিষ্ট ছিল যেন মনে হচ্ছিল যেন একজন দক্ষ শিকারী আঘাত করছে। উপজাতীয় ব্যক্তিটি গর্বের সাথে তার লক্ষ্যবস্তুর দিকে ইশারা করল, যেন বলছে,
তোমার রাইফেলটি ঠিক, কিন্তু আমি অত দুর্বল নই। ম্যাক্স কিছুটা শান্ত হল। এই লোকটি বন্য ছিল, কিন্তু বোকা ছিল না। তার বুদ্ধি ছিল এবং সম্ভবত সামান্য মানবিক হৃদয়ও ছিল। ধীরে ধীরে ম্যাক্স তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত হয়ে গেল। ম্যাক্স তাকে খাবার দিল, ফল, মাংস এবং জল। উপজাতীয় ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে খেয়েছিল এবং কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ম্যাক্স সত্যিই জীবিত বোধ করেছিল। আমি একা নই। কিন্তু ভয়টা তখনও রয়ে গেছে। তাই রাতে সে তাকে হালকাভাবে শিকল দিয়ে বেঁধে রাখল, যাতে সে পালাতে না পারে বা কোনো ক্ষতি না করে। কিন্তু পরের দিন সকালে অস্বাভাবিক কিছু ঘটল। আদিবাসী লোকটি কোনো শব্দ না করেই শিকলটি খুলে সোজা ম্যাক্সের ঘরে চলে গেল। ম্যাক্স একটা শব্দ শুনে চমকে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হল তার ঘরে কোনো বিপদ ঢুকে পড়েছে। কিন্তু তার সামনে যা দেখল তা থমকে গেল। আগের রাতে যে উপজাতির লোকটিকে সে ভয়ে বেঁধে রেখেছিল, সে এখন সম্পূর্ণ শান্ত মুখে দাঁড়িয়ে আছে, তার জন্য খাবার ধরে। সেই মুহূর্তে ম্যাক্সের হৃদয় সত্যিই গলে গেল। সে বুঝতে পারল যে সে এই লোকটিকে ভুল বুঝেছে। সম্ভবত সে তাকে সন্দেহ করে মারাত্মক ভুল করেছে। দেরি না করে ম্যাক্স তাকে শৃঙ্খল মুক্ত করে এবং প্রথমবারের মতো হেসে তার হাত ধরে। সে তার নাম রাখে ফিলিপ। এই নামটি তাদের মধ্যে বন্ধুত্বের সূচনা করে। এরপরে ম্যাক্স ফিলিপকে তার ভাষা শেখানোর সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে সে ভেবেছিল এতে কয়েক মাস বা বছর সময় লাগবে। কিন্তু ফিলিপ কোনো সাধারণ মানুষ ছিল না। সে মেধাবী হয়ে জন্মগ্রহণ করেছিল। মাত্র 6 মাসের মধ্যে সে ম্যাক্সের চেয়েও ভালো মৌলিক ভাষা বলতে পারত। সে আরও সহজে কথা বলতে শুরু করল। সে শুধু কথা বলতো না, সে বুঝতে পারত। আর এটাই তার একমাত্র গুণ ছিল না। ফিলিপও খুব পরিশ্রমী ছিল। সে ম্যাক্সের সাথে ঘর সাজাতে, শিকার করতে যেতে, মাঠে কাজ করতে এবং প্রতিদিনের প্রতিটি কাজে তার সঙ্গী হতে পারত। ম্যাক্স সম্ভবত যতটা হারিয়েছিল ততটাই ফিরে পাচ্ছিল। এক সন্ধ্যায় দুজন আগুনের ধারে বসেছিল। ম্যাক্স ফিলিপকে একটি বাইবেলের গল্প বলছিল। সে চাইছিল যাতে ফিলিপ ঈশ্বরকে তার মতো অনুভব করতে পারে। কিন্তু ফিলিপ শান্ত স্বরে বলল, আমাদের গোত্রের বিশ্বাস আলাদা। আমরা পাখির দেবতায় বিশ্বাস করি। আমি যা দেখতে পাই তাতে বিশ্বাস করি। তোমাদের দেবতা আত্মার মধ্যে বাস করেন, আর আমি সবকিছুর আত্মা দেখতে পাই। তাই আমাদের বিশ্বাস ভিন্ন নয়, তারা কেবল ভিন্ন পথ ধরে একই গন্তব্যে পৌঁছায়। ম্যাক্সের কথা শোনার পর সে প্রথমবারের মতো বুঝতে পারল যে ফিলিপ বর্বর নয়, বরং একজন গভীর আত্মার অধিকারী মানুষ। যখন ফিলিপ ঘোষণা করল যে সে ম্যাক্সের ঈশ্বরকে পছন্দ করে না, তখন তাদের মধ্যে হঠাৎ করেই উত্তেজনাকর পরিবেশ তৈরি হয় এবং তর্ক শুরু হয়। ম্যাক্স বাইবেল তুলে তাকে দেখালো যে ঈশ্বর এর মধ্যে বাস করেন। কিন্তু ফিলিপ পাতা উল্টে বললে ভেতরে সে কিছুই খুঁজে পেল না। এতে ম্যাক্স রেগে গেল। সে তাকে বর্বর বলল। অপমানে ভগ্ন হয়ে ফিলিপ তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে চলে গেল। এরপর একই দ্বীপে থাকা সত্ত্বেও তারা অপরিচিত হয়ে গেল। যখনই তারা রাস্তায় দেখা করত, তারা তাদের চোখ এড়িয়ে যেত। ফিলিপ বর্ষা দিয়ে মাছ ধরত, আর ম্যাক্স বটি দিয়ে। তাদের জীবন ভিন্ন ভিন্ন পথে চলত। কিন্তু সময়ের সাথে সাথে অনুশোচনায় ম্যাক্স ভরে উঠল। সে বুঝতে পারল যে কাউকে পরিবর্তন করা সম্মান নয়। প্রকৃত সম্মান একে অপরের ভিন্ন চিন্তাভাবনা এবং বিশ্বাসকে গ্রহণ করার মধ্যে নিহিত। বেশ কয়েকদিন চিন্তা করার পর ম্যাক্স ফিলিপের খোঁজে যাওয়ার সাহস সঞ্চয় করে। যখন সে তাকে একা বসে থাকতে দেখে, সে তার কাছে গেল এবং নিচু স্বরে বলল যে সে রাগের বশে যা বলেছে তার জন্য সে আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে তারা একে অপরের বিশ্বাসে হস্তক্ষেপ করবে না এবং শ্রদ্ধার সাথে তাদের বন্ধুত্ব বজায় রাখবে। তারপর সে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে ক্ষমা করবে ফিলিপ? এই ঘটনার পর ম্যাক্স এবং ফিলিপ আবার বন্ধু হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। অবসর সময়ে তারা দুজনেই বড় ছেলেদের মতো সমুদ্র সৈকতে কাঁকড়া দৌড়াদৌড়ি করত এবং হাসত এবং খেলত। কামনা করত যে তাদের শান্তিপূর্ণ জীবন সবসময় এমনই থাকুক। কিন্তু একদিন ফিলিপ ম্যাক্সকে বলল যে সে তার গোত্রের নিয়ম ভঙ্গ করেছে। সেই কারণেই তাকে বলিদানের জন্য দ্বীপে পাঠানো হয়েছিল। এবং যেহেতু ম্যাক্স তার জীবন রক্ষা করেছিল, তাই উপজাতি অবশ্যই আরেকটি বলিদানের অনুষ্ঠান করতে ফিরে আসবে। এই কথা শুনে দুজনে আগ্নেয়গিরির পূর্বের ঘাঁটিতে প্রচুর পরিমাণে বিস্ফোরক স্থাপন করার সিদ্ধান্ত নেয়, যাতে উপজাতি ফিরে আসলে তাদের চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিকল্পনা প্রক্রিয়ার মধ্যে পুরো 1 মাস কেটে গেল। তারপর একদিন যখন আগ্নেয়গিরির গুহা থেকে একটি গর্জন শব্দ এলো, ম্যাক্স এবং ফিলিপ মশাল নিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সুযোগ দেখে তারা ফিউজ জ্বালালো। স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ল এবং একটি উৎসুক সিম্বা গুহার দিকে ছুটে গেল। পরের মুহূর্তে একটি প্রচণ্ড বিস্ফোরণ হল এবং ম্যাক্সের চোখের সামনে তার 10 বছর বয়সী সঙ্গী সিম্বা আগুনের শিখায় অদৃশ্য হয়ে গেল। বিশ্বাস করা তার পক্ষে অসম্ভব ছিল।
হৃদয় ভেঙে পড়ে সে সিম্বাকে তার উঠোনে কবর দিল এবং কাঁদতে কাঁদতে তার জন্য প্রার্থনা করল। কিন্তু ইতিমধ্যে ফিলিপ সতর্ক করে দিল যে যদি বংশ জানতে পারে যে সে এখনও বেঁচে আছে তাহলে তারা তার কাছে ফিরে আসবে এবং তাকে বলিদান করবে। এই কথা শুনে দুজনে দ্বীপটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয়। একদিন যখন বৃষ্টি ছিল তখন ম্যাক্স এবং ফিলিপ তাদের জীবন বাঁচানোর জন্য দ্বীপ থেকে পালাতে সক্ষম হয়। এইভাবেই দুজন বন্ধু একে অপরের জীবন বাঁচিয়ে তাদের বিশ্বাসের ভিন্নতা স্বীকার করে এবং তারা বিরুদ্ধ পরিস্থিতিতেও বন্ধুত্বপূর্ণ জীবনযাপন করতে শিখেছিল। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত সম্মান অন্যের বিশ্বাসকে পরিবর্তন করার মধ্যে থাকে না, বরং ভিন্ন চিন্তাভাবনা এবং বিশ্বাসকে গ্রহণ করার মধ্যে নিহিত। আমাদের বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের গন্তব্য একই। এই গল্প শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। যদি সে বেঁচে থাকে তাহলে তারা তাকে কখনোই ত্যাগ করবে না। ম্যাক্স উত্তর দিল যে তারা একটি ভেলা তৈরি করে ইংল্যান্ডে যেতে পারে। এই কথা শুনে ফিলিপ রেগে গেল, বলল যে শ্বেতাঙ্গরা প্রায়শই তাদের উপজাতির উপর আক্রমণ করে, তাদের দাস হিসেবে ধরে। হঠাৎ ফিলিপ সন্দেহ করল যে ম্যাক্সও তাকে দাস হিসেবে বিবেচনা করতে পারে, এবং ম্যাক্স যত বেশি তা অস্বীকার করবে ততই সে আরও রেগে যাবে। এই ভুল বোঝাবুঝির কারণে ম্যাক্স আবার তার সবচেয়ে ভালো বন্ধুকে হারাল। একা থাকা অবস্থায় তার কাছে কেবল একটি বিকল্প ছিল, দ্বীপ থেকে পালানোর জন্য একটি ভেলা তৈরি করা। এটি করার জন্য তাকে একা হাতে কুড়াল দিয়ে বিশাল শতাব্দী প্রাচীন গাছগুলি কেটে ফেলতে হয়েছিল। প্রতিটি আঘাতের সাথে সে বুঝতে পারল যে সে দ্বীপে সম্পূর্ণ একা। ঝড় আসার আগে তাকে দ্বীপ ছেড়ে চলে যেতে হবে, এবং ম্যাক্সের 1 মাসেরও কম সময় বাকি ছিল। তাই সে বাতাস এবং বৃষ্টিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করল। তার অক্লান্ত প্রচেষ্টায় ভেলাটি ধীরে ধীরে আকার ধারণ করল। একদিন যখন সে দড়ি বাঁধছিল, ফিলিপ হঠাৎ ফিরে এসে জোরে বলল, আমি এখনও ঘুমাইনি, আমি আমার বন্ধুর কাছে যেতে প্রস্তুত। সে আবেগের সাথে ঘোষণা করল যে ম্যাক্স তার জীবন বাঁচিয়েছে এবং এখন সে ম্যাক্সকে নিরাপদে নিয়ে যেতে চায়। এর সাথে সাথে সে ম্যাক্সকে একটি হাতে তৈরি মালা দিল, ব্যাখ্যা করল যে সে তাকে সাহায্য করতে ফিরে এসেছে। এর ফলে তাদের বন্ধুত্ব পুনরুদ্ধার হল। কিন্তু তারপর এক ভয়াবহ ঝড় বয়ে গেল। তাদের ছাগল ছেড়ে একটি ক্ষীণ আশ্রয়ে লুকিয়ে থাকতে বাধ্য হল, ঝড় শেষ হওয়ার অপেক্ষায়। তাদের কেউই কল্পনা করল না যে তাদের শক্তিশালী দড়ি থাকা সত্ত্বেও প্রকৃতির শক্তি এতটাই শক্তিশালী যে পুরো ভেলাটি ভেসে যাবে। দীর্ঘ রাত থেকে কোনোভাবে বেঁচে থাকার পর সকালে যখন তারা বেরিয়ে এলো, তখন পুরো দ্বীপটি ভাঙা ডালপালা, উপড়ে পড়া শিকড় এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠে ভরা ছিল। মনে হচ্ছিল যেন ঝড়ও তাদের সমস্ত পরিশ্রম গ্রাস করেছে এবং আশা এক ধাক্কায় ভেঙে পড়েছে। ম্যাক্স এবং ফিলিপের আতঙ্কিত হবার সময় ছিল না, কারণ পূর্ণিমা দ্রুত এগিয়ে আসছিল, যার অর্থ উপজাতিরা যে কোনো মুহূর্তে দ্বীপে পৌঁছাতে পারে। এখন তাদের বিজয় কেবল তাদের বুদ্ধিমত্তা এবং গোলাবারুদের উপর নির্ভর করছিল। তারা তৎক্ষণাৎ আলাদা হয়ে গেল। তারা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে শুরু করে। তারা একটি বায়ুকল যন্ত্র থেকে এমন একটি যন্ত্র তৈরি করে যা স্বয়ংক্রিয়ভাবে গুলি চালাতে পারে। তারা ভাঙা আয়না একত্রিত করে একটি বিভ্রান্তিকর যন্ত্র তৈরি করে এবং প্রতিটি পথ এমনভাবে তৈরি করে যাতে উপজাতিরা ভিতরে পা রাখার সাথে সাথেই আটকা পড়ে। কিন্তু তারা উপজাতির দরজায় পৌঁছানোর সাথে সাথে তীরধনুতারী উপজাতিরা তাদের ঘিরে ফেলে, ম্যাক্সকে একজন শ্বেতাঙ্গ দাস বলে বিশ্বাস করে। তবুও একটি নিয়ম ছিল যে অসুস্থ ব্যক্তিকে হত্যা করা পাপ। তাই ডাক্তার ম্যাক্সের ক্ষত পরিষ্কার করে চিকিৎসা শুরু করেন। কিন্তু ফিলিপকে বলা হয়েছিল যে ম্যাক্স সুস্থ হওয়ার সাথে সাথে তাকে আখড়ায় একটি মারাত্মক দ্বন্দ্ব লড়তে হবে এবং যে বেঁচে থাকবে তাকেই যেতে দেওয়া হবে। 2 দিন পরে একই নিয়ম অনুসারে ম্যাক্স এবং ফিলিপকে আখড়ায় প্রবেশ করতে বাধ্য করা হয়েছিল। দুজনে মুখোমুখি দাঁড়িয়েছিল। গতকাল তারা খুব ভালো বন্ধু ছিল, আর এখন তারা একে অপরকে আঘাত করতে ভয় পাচ্ছিল। কিন্তু নিয়মগুলো এত নিষ্ঠুর ছিল যে যদি তারা লড়াই না করত তাহলে তাদের দুজনকেই হত্যা করা হতো।